সম্পর্কে আপনার কাছে জানতে চাই। নির্বাচনের তো আর খুব বেশি দিন বাকি নেই। এর মধ্যে আপনাদের যে ইসলামিক জোট আছে 11টি দল তার মধ্যে যুক্ত হয়েছে, সমঝোতা নিয়ে একটি আলোচনা চলছে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। সেটি কি অবস্থা আছে একটু আমাদেরকে বলবেন? আমি নামের ব্যাপারে একটু সংশোধনী দিতে চাই। প্রথমত ইসলাম ও দেশপ্রেমিক অ্যালায়েন্স, জি, শুধু ইসলামিক জোট না, ইসলাম ও দেশপ্রেমিক অ্যালায়েন্স আমাদের। আলহামদুলিল্লাহ আমরা আমাদের অবস্থান এখন পর্যন্ত ভালোই আছি। আশা করি ইনশাআল্লাহ যদি আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে পারি তাহলে বাংলাদেশের জনগণ এই অ্যালায়েন্সকে গ্রহণ করবে বলে আমি মনে করি। জি, আমরা বিভিন্ন পত্রপত্রিকার খবর দেখছি, সেখানে বলা হয়েছে আসলে যে কতটি আসনে কে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যে আমি গণমাধ্যমের একটি খবর আমি আপনাকে বলতে চাই, সেখানে সবশেষ বলা আছে যে 40টি আসন ইসলামিক আন্দোলনকে দেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে। মানে সে ব্যাপারে আপনারা কি বলবেন? আমি বলবো আসলে কেউ কাউকে সিট দিবে বা আসন দিবে এরকম আমি জানি না। আমাদের অ্যালায়েন্সটা হয়েছিল সবাই সম্মিলিত ভাবে আমরা যে যেখানে ভালো অবস্থানে আছি সে সেখানে নির্বাচন অংশগ্রহণ করবে, এটি হলো আমাদের মূল ভিত্তি। এখানে আমরা কারোর সাথে জোট করি না যে সে আমাদেরকে সিট ভাগ করে দিবে। আর যেখানে আপনারা মনে করেন ইসলামী আন্দোলন জামাত তার একটা জোট, এটাই যদি প্রসিদ্ধ হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি 40 আসনে নির্বাচন করে তাহলে অন্য যারা দল আছে তারা কত আসন নির্বাচন করবে? একটা প্রশ্ন আছে কি নেই? জি, অথচ আপনারা বলছেন ইসলামী আন্দোলন এবং জামাত তারাই হলো এই জোটের মধ্যে সর্বপ্রধান দল। তাহলে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বল্প সংখ্যক আসন নির্বাচন করে তাহলে এটা সম হয়? এটা কি সৌন্দর্যতা আসে? জি জি, আপনারা কতগুলো আসনে জয়ী হতে পারেন বলে আপনারা মনে করেন? আসলে দেখেন, আমরা কতগুলি আসনে জয়ী হতে পারি এরকম আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না। তবে আমরা আমাদের সাংগঠনিক ভাবে যে জরিপ করেছি, আমরা দেখেছি যে আমাদের সিটগুলির অবস্থানটা কি এবং কে কোন জায়গায় ভালো অবস্থান আছে, এরকম আমরা বিভিন্ন সেক্টরে আমরা জরিপ করেছি। সেখানে আমাদের ইসলামী আন্দোলনের দলীয় রিপোর্ট আমরা যা দেখেছি সেখানে 43টা সিট আমাদের এই গ্রেডে, তারপরে বি প্লাস, বি, সি। আমি এই কথা বলবো না যে 43টা সিটি আমরা বিজয় হবো, সেই কথা কিন্তু বলছি না। জি, আমি বলছি আমাদের জরিপে এগুলি আমাদের ভালো হওয়ার মতো, হতে পারবই এরকম আমি নিশ্চয়তা করছি না বা দিচ্ছি না। সম্ভাবনার কথা বলছেন? 143টা সিট। জি, 143টি সিটের কথা বলছেন? জি, 143টি সিটে আপনাদের জয়ের সম্ভাবনা আছে সেটি বলছেন? মানে আমাদের এ প্লাস, মানে এটা আমাদের এ গ্রেডের। জি, সেক্ষেত্রে একেবারে 143টার মধ্যে যদি আমি ধরি যে নিশ্চিত কতগুলি আসনে আপনারা জয়ী হতে পারেন বলে মনে করেন? এটা তো খুব কঠিন, তবে ইনশাআল্লাহ আমরা সিংহভাগ ভালো একটা ব্যাপক সিটি ইনশাআল্লাহ আশা করি ভালো রেজাল্ট করব, কিন্তু সংখ্যা নির্ধারিত বলা খুবই কঠিন। জি, এবার জামায়াত প্রসঙ্গে আসে। আপনি অনেকবারই আপনার বক্তব্য আমরা শুনেছি, জামায়াত ইসলামী আকীদা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, তাদের ধর্মবিশ্বাস এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। মানে সেই জায়গা থেকে কি আপনি আপনার বক্তব্য কি একই জায়গায় আছেন নাকি আপনি আপনার বক্তব্য থেকে সরে এসেছেন? জামায়াতকে আমি একটু সংযোজন করতে চাই প্রশ্নটার মধ্যে। জি, আমি আমার তরফ থেকে প্রস্তুত হচ্ছি, ব্যাপারটা এরকম না। আমাদের মুরব্বিয়ানে کرام যে প্রশ্নগুলো তুলছেন আমি সেটা ব্যক্ত করেছি, জি, এবং আমি যে আগে ব্যক্ত করেছি সেই অবস্থানে এখন পর্যন্ত আছি। এখান থেকে না আমরা পিছু করছি, আমাদের ব্যাপারেও জামাত যে আগে বক্তব্যগুলি দিয়েছে তারা সেই অবস্থানে আছে। এরপরেও আমরা একটা অ্যালায়েন্স করেছি দেশ, মানবতা এবং ইসলামের স্বার্থে। জি, সেক্ষেত্রে যদি আপনারা নির্বাচিত হন, যদি সরকার গঠন করতে পারেন, সেই ক্ষেত্রে আসলে রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে হবে। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে হবে।
যে শরিয়া আইন যেটি বারবার বলা হয় যে শরিয়া আইনের ভিত্তিতেই রাষ্ট্র চলবে, সেই শরিয়া আইন কি আমাদেরকে একটু বলবেন যে আসলে সেটি কিভাবে, কাঠামো কি হবে, রাষ্ট্র কাঠামোর ব্যবস্থা কি হবে, বিচার ব্যবস্থা কি হবে? দেখেন আমাদের মূল ব্যাপারটা কি হলো যে কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, ইজমা কিয়াস, জি, এই ভিত্তিতে যে আইন রচিত হয় তাকে বলা হয় শরিয়া। শরিয়ার শব্দ অর্থ আইন, কানুন। জি, আসলে শরিয়া শব্দ প্রয়োগ তো আমাদের আসলে সাধারণের মধ্যে একটু কম। এই জন্য শরিয়াকে কি যেন মনে করে, আসলে শরিয়া শব্দ অর্থ আইন, আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা, আইন কি শরিয়াতে মানে আরবিতে শরিয়াত বলা হয়। আর শরিয়াতে শব্দ রাস্তা, পন্থা, পদ্ধতি, প্রক্রিয়া, বিভিন্ন অর্থ শরিয়াতের আছে। কাজী আমরা যদি কোরআন ও সুন্নাহ বলি, এই কোরআন ও সুন্নাহরই যেটা প্রকাশ করা হয় সেটাই হলো আরবিতে শরিয়া। জি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে নির্বাচন নিয়ে আপনারা বলেছেন যে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা সে বিষয়ে আপনি প্রশ্ন তুলেছেন। আসলে আপনি এখন কিভাবে দেখছেন নির্বাচনের পরিস্থিতি, কি আছে নিরপেক্ষ নির্বাচনের মতন? দেখেন আসলে নির্বাচন পরিচালনা করবে কে? প্রশাসন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে কি? প্রশাসন। অথচ প্রশাসনের ব্যাপারে তো সবাই আপত্তি, আপনাদেরও আপত্তি যে প্রশাসন ঢিলা ঢালা হয়ে গেছে, তারা তাদের যেই কাজগুলি সেই কাজগুলি তারা আঞ্জাম দিচ্ছে না। দেখা যায় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। দেখা যায় যে হাদির মতো এক ব্যক্তিত্ব, সেও তাকেও দুনিয়ার থেকে বিদায় হতে হয়েছে। আবার খুলনাতেও দেখা যায় যে মানুষ এনসিপির একজনকে মেরে ফেলেছে। এরকম আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না। যদি ঢিলাঢালা প্রশাসন হয়, তাদের মাধ্যমে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে কিভাবে? এর জন্য এই প্রশ্ন শুধু আমার না, এটা কিন্তু সবার প্রশ্ন। আমি তাদের সাথে আমিও প্রশ্ন করতে চাই, যদি এই প্রশাসন অবস্থা এরকম আবার কোনো দিকে ঝুঁকে যায়, কোনো দিকে হেলে যায়, তাহলে হেলে যাওয়া প্রশাসনের দ্বারা বা নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে কিভাবে? এটাই তো সবার প্রশ্ন, এটা আমার শুধু প্রশ্ন না। জি, আপনাদের অ্যালায়েন্স থেকে একটি কথা বলা হচ্ছে যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, মানে সেটি যদি অভিযোগ হয় বা সেই দিকেই যদি থাকে, তাহলে কি আপনারা আসলে কি শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? না, যদি এটা প্রবল ধারণা হয় যে নির্বাচন নিরপেক্ষ হবে না, আমরা তখন বলবো যে কি করব। কিন্তু আমরা এখন পর্যন্ত প্রশাসনকে বলবো যে কোনো অবস্থা থেকে হেরে না যায়, সে তো নিরপেক্ষ থাকে। যদি নিরপেক্ষ না থাকে তাহলে জনগণ তাকে ক্ষমা করবে না। যেরকম বিগত দিনের প্রশাসন কোনো দিকে হেলে যাওয়ার কারণে তার কিন্তু মবের শিকার হয়েছে। আমি অনুরোধ করব যে বর্তমান প্রশাসনকে আমরা শ্রদ্ধা করি, সম্মান জানাই, তারা যেন কোনো অবস্থাতেই তাদের কাজের কারণে মবের শিকার না হয়, এই অনুরোধ আমার থাকবে। জি, আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে নারী সংস্কার নিয়ে আপনারা আপত্তি জানিয়েছেন। আপনাদের 5 দফা দাবি ছিল নির্বাচনের আগে। সেই যে দাবি আপনারা তুলেছিলেন, 5 দাবির অনেকগুলোই তো আমরা দেখছি না যে বাস্তবায়ন হয়েছে। তাহলে আপনাদের দাবিগুলোর আসলে কি হলো? সেটি কি আসলে এখানেই শেষ নাকি? আচ্ছা, দাবি তো দাবি। আমরা যাদের কাছে আপত্তি তুলছি, দাবি জানিয়েছি, তারা বাস্তবায়ন করে নাই, তার মানে আমার দাবি শেষ নয়। আমার দাবি দাবির জায়গায় থাকবে, ইনশাআল্লাহ যেই দিন সুযোগ পাবো সেদিন বাস্তবায়ন করব। জি, আপনার আরেকটি বক্তব্য যেটি খুব আলোচনা হয় যে নৌকা আর ধানের শীষ, 2 সাপের একই বিষ, এটি আপনি বলেছেন বিভিন্ন সময়। কেন আপনি নৌকা আর ধানের শীষকে আপনি এক জায়গায় করছেন কেন? দেখেন, এই বক্তব্য কিন্তু আমার না, আপনি উদ্ধৃতি করেছেন, আপনি বিভিন্ন সময় এটি বলেছেন। উদ্ধৃতি মানে আমার বক্তব্য না, আমি উদ্ধৃতি দিয়েছি। এখন যে বক্তব্য দিয়েছে আসলে সে ব্যাখ্যা দিবে। কিন্তু আমরা যেটা মনে করি, এটা কেন বলা হয়েছে, যে বিগত দিনে যারা শাসক ছিল
প্রত্যেকের আমলে দুর্নীতি হয়েছে। দেখেন 91 থেকে 96 পর্যন্ত আপনারাই জানেন কতবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে। এরপর আবার 96 থেকে 2001 পর্যন্ত দেশের অবস্থা কি হয়েছিল, আবার 2001 থেকে 2006 পর্যন্ত দেশের অবস্থা এরকম হলো, মানুষ আন্দোলনের ভিত্তিতে যারা ক্ষমতায় ছিল তাদেরকে নামতে বাধ্য করেছে। আবার আপনারা দেখেছেন 2008 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এখন দেখেন যারাই ক্ষমতা ছিল তাদের বিরুদ্ধে প্রবল আন্দোলন হয়েছে এবং আন্দোলনের মুখে তারা নামতে বাধ্য হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, যারা শাসক ছিল বিগত দিনে তাদের চরিত্র, তাদের তবিয়ত, তাদের অবস্থান সবই তো এক। এর জন্য হয়তো কবি বলেছে দুই সাপের একই বিষ। জি, আগামী নির্বাচনে আমরা শুনছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরাও বলছেন, গণমাধ্যমের বিভিন্ন খবরও আছে যে নির্বাচনে আন্তর্জাতিক একটি প্রভাব কাজ করছে। আপনি কি মনে করেন আসলে আমাদের বাংলাদেশের নির্বাচনে কি আসলে বিদেশের কোনো চাপ বা কোনো মহল কাজ করছে কি? না, তা তো আমাদের দেশগুলিতে বিভিন্ন বিদেশি প্রভাব তো সবসময় তারা প্রভাবিত করতে চেষ্টা করে এবং আমাদের দেশের রাজনৈতিক দলকে প্রভাবিত হয়। এটা তো আমরা বিগত দিন দেখেছি, বর্তমানেও তারা চেষ্টা করছে। কিন্তু আমি আমাদের দেশের দেশপ্রেমিক রাজনীতিবিদদেরকে বলবো যে কোনো অবস্থাতেই বিদেশি প্রভাবে প্রভাবিত হবেন না। আমরা আমাদের দেশে সিদ্ধান্ত নেব, আমরা আমাদের দেশের সবাইকে নিয়ে দেশটাকে কিভাবে ভালো করা যায় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। আমরা কেন বিদেশের কাছে, আমেরিকার কাছে, ভারতের কাছে, অমুকের কাছে, তমুকের কাছে আমরা কেন যাব? আমরা চাই বিদেশি প্রভাব মুক্ত হয়ে আমরা দেশপ্রেমিক জনগণকে নিয়ে এই রাষ্ট্রটাকে গড়ার চেষ্টা করব। আমরা বিদেশ থেকে সহযোগিতা গ্রহণ করব, কিন্তু তাদের চাপানো কোন এজেন্ডা বাস্তবায়ন কেন করবে এই ব্যাপারে আমার দ্বিমত আছে। আমি তাদের থেকে তাদের সহযোগিতা, সহানুভূতিতা, বন্ধুত্ব সুলভ আচরণ চাই, কিন্তু তারা আমাদের উপর হস্তক্ষেপ করবে এটা আমি চাই না। জি, আপনি বলেছেন যে ভারতের দালালি করে যারা ক্ষমতায় আসতে ও থাকতে চায় তাদের বাংলাদেশে থাকা হবে না, যারা এই ভারতে দালালি করবে তাদের ভারতে পাঠিয়ে দেওয়া হবে, এটি আপনি মন্তব্য করেছেন। এটি আসলে বাংলাদেশে এখন কারা এই ধরনের দালালি করছে, এই শব্দটি আপনি বলেছেন, কারা আসলে এখন এই ধরনের কাজ করছে বা ভারতের প্রভাবে? অনেক আগে বক্তব্য আপনি কোট করেছেন। জি, এই বক্তব্য আমার মনে হয় 18 মনে হয় বা 16 এরকম। না, এটি এই বছরেরই, এটি অক্টোবর দিকে সম্ভবত হতে পারে। মানে আগের বক্তৃতা আমাদের দেশের যারা বিগত দিনে প্রকাশ্যে দালালি করেছে তারা তো দেখেছেন কি অবস্থা, যাদের দালালি করেছে বা সে দেশে চলে গেছে এরকম অনেকে মন্তব্য করে। শুধু মন্তব্য আমার না, বর্তমানে যদি কেউ বিদেশে বা শুধু ভারত নয় বিদেশের পাও চেটে তাদের অনুগ্রহ নিয়ে তাদের বুদ্ধি পরামর্শের ভিত্তিতে তারা ক্ষমতায় বসতে চায়, তাহলে বিগত সরকারের যে অবস্থা হবে, অন্য কেউ যদি দালালের ভিত্তিতে ক্ষমতায় বসে তাদের পরিণতি একই হবে। জি, বিএনপির বিরুদ্ধে আপনারা বরাবরই সমালোচনা করেন। আমরা সম্প্রতিও দেখছি যে রাজনৈতিক যে সভা সমাবেশগুলো আপনারা করছেন সেখানে বিএনপির বিরুদ্ধে একের পর এক অভিযোগগুলো করছেন। এই অভিযোগগুলো কি শুধু আসলে বিরোধিতার জন্য নাকি আসলে এটি বাস্তব কোনো ভিত্তি আছে? আসলে দেখেন, আমরা কিন্তু কাউকে শত্রু মনে করি না। যারা দেশের কল্যাণে কাজ করে সবাই আমাদের বন্ধু। খাস করে আমাদের শায়খ মোর্শেদ আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলেছেন যে আমার কাউ শত্রু না, বিএনপি আওয়ামী লীগ কেউ আমার শত্রু না। যদি তারা ইসলামের সাথে দেশের সাথে কাজ করে আমি তাদের হয়ে কাজ করি, কিন্তু তারা যদি ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করে আমি তাদের বিরোধিতা করি। আমরা কিন্তু ওই মূলনীতির উপরে আছি, আমরা কাউ শত্রু নেই। কারণ আমরা কারোর সাথে ক্ষমতার ভাগাভাগি বা কাউকে নিয়ে মানে ভিন্ন পদ্ধতিতে ক্ষমতা যাওয়ার এই পরিকল্পনা কখনোই করিনি, আজও করতেছি না। যদি বিএনপি দেশের সাথে ইসলামের সাথে কাজ করে আমার কোনো সমস্যা নেই, তো আমার কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, বিএনপি হোক এমনকি আমি হই বা আমার দলের লোকই কেউ যদি অন্যায় করে, চাঁদাবাজি করে, দেশের বিরুদ্ধে কাজ করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। এবং আমি এই কথাও বলি, যদি আমিও করি তাহলে আমার বিরুদ্ধে বক্তব্য আসা উচিত। যদি আমার বিরুদ্ধে বক্তব্য না, বিরোধী দল কোন, ডেমোক্রেসির সবচেয়ে বড় একটা পদ্ধতি হলো বিরোধী দল থাকা। বিরোধী দলের কাজটা কি?
যে সরকারি দল যে ভুলগুলি করবে সে ভুলগুলি ধরিয়ে দেবে, এইটা তো সরকারি মানে বিরোধী দলের কাজ। আমরা যাদের সমালোচনা করি আমাদের তো বিরোধী, আবার আমরা যাদের সমালোচনা করি সেও আমাদের বিরোধী। উভয়ের উচিত কি তার স্টেজ থেকে আমার ভুলগুলি ধরিয়ে দেওয়া, আমার স্টেজ থেকে তার ভুলগুলি ধরিয়ে দেওয়া। যদি উভয় উভয়ের স্টেজ থেকে প্রত্যেকের ভুল ধরিয়ে দিতে পারতাম তাহলে আমি ভুল করতাম না, যে ভুলের মধ্যেও থাকতাম, সংশোধন হতে পারতাম। কিন্তু আমাদের অবস্থাটা কি চাটুকারিতা, আমাদের অবস্থাটা কি ক্ষমতার জন্য মুখ বন্ধ, ভয়ের জন্য, ভীতির জন্য, জেল জুলুম অত্যাচারের জন্য আমরা হক কথা বলি না। নবী আলাইহিস সালাম বলছেন আস-সাকিতুল হাক্কি শাইতানুল আখরাস, যে হক কথার থেকে বিরত থাকে সে হলো গঙ্গা শয়তান। এর জন্য আমি আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে বলবো সত্য কথা বলবেন। যদি আমিও কোনো ভুল করে, আমার দল কোনো ভুল করে, অন্যায় করে, অবশ্যই তাদের উচিত আমাদের দলের বিরুদ্ধে সেই কথাগুলিকে জাতিকে জানিয়ে দেওয়া।